মিউচুয়াল ফান্ড আজকালকার দিনে একটা খুব কমন টার্ম আমাদের কাছে। আমরা কম বেশি সবাই টার্মটা সম্বন্ধে অবহিত, এবং ইনফ্যাক্ট আমি নিজের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি নানা রকম ফান্ডগুলোতে। কিন্তু একটা অংশের মানুষের মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, তারা জানেই না। যেরকম আমাদের বাবা জ্যাঠা কাকাদের যে জেনারেশন, তারা ট্র্যাডিশনালি ইনভেস্ট করে, পোস্ট অফিস ব্যাংক নর্মাল যে সমস্ত স্কিমগুলো আছে সেগুলোতে ইনভেস্ট করে। তারা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে তাদের কোনো ইন্টারেস্ট নেই, আগ্রহ নেই, বা যেটুকু তারা জানে তারা ভাবে এটা আবার কি না কি, ভয় পায়, এটা নতুন জিনিস। এই মিউচুয়াল ফান্ড আমি মোটামুটি 7-8 বছর ধরে ইনভেস্ট করছি। কিন্তু এই মিউচুয়াল ফান্ড জিনিসটা কি, কবে শুরু হলো, কোথা থেকে আসলো, কি এর হিস্ট্রিটা কি? আচ্ছা, দেখ, কোনো জিনিসে যদি ইনভেস্ট করতে যাওয়া যায় বা যে কোনো জিনিস আমরা করি, আমরা জেনারেলি হিস্ট্রি সম্পর্কে একটু জানি, কারণ হিস্ট্রি না থাকলে প্রেজেন্টের ভ্যালু নেই। তো মিউচুয়াল ফান্ডের হিস্ট্রিটা জানতে পারলে আমার মনে হয় অনেকেরই কনফিডেন্স আসবে। তো হিস্ট্রি হিসাবে যদি বলি, মাসাচুসেটস ইনভেস্টর ট্রাস্ট বলে যে ফার্স্ট এই মডার্ন মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরির একটা ফান্ড তৈরি হয়েছিল, এটা 1924-এ তৈরি হয়েছিল ইউএসএ তে। 100 বছর হয়ে গেছে প্রথম মিউচুয়াল ফান্ড এই পৃথিবীতে আসা, 100 ইয়ার্স কমপ্লিটেড। আচ্ছা, যদি আমি ইন্ডিয়ার কনটেক্সটে বলি, আমাদের দেশে মিউচুয়াল ফান্ড এসছে 1963-তে। পার্লামেন্টে একটা অ্যাক্টের মাধ্যমে ইউটিআই কে তৈরি করা হয়, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। এই ইউটিআই তখন চলতো হচ্ছে আরবিআইয়ের অধীনে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে। 1964-এ, মানে জাস্ট তার পরের বছর, প্রথম যে স্কিমটা লঞ্চ করে তার নাম ছিল ইউএস 64। ইউটিআই একচ্ছত্র রাজত্ব ছিল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, কারণ আর কারো কাছে লাইসেন্স ছিল না বা কেউ এটা করতো না। 1978-এ এই যে আরবিআইয়ের হাতে ছিল, এখান থেকে এটা শিফট হয়ে আসে আইডিবিআইয়ের হাতে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তারা তখন ইউটিআই কে পরিচালনা করত। 1988-এ একটা জিনিস হয়, সেটা হচ্ছে যত পিএসইউ ব্যাংকগুলো ছিল তার অনেকেই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেয়। এর মধ্যে পিএসইউ যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ছিল তারাও এন্ট্রি নেয়। প্রথম আসে এসবিআই মিউচুয়াল ফান্ড, তার পরবর্তীতে ব্যাংক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড, ব্যাংক অফ বরোদা মিউচুয়াল ফান্ড, ইন্ডিয়ান ব্যাংক মিউচুয়াল ফান্ড, এরকম প্রচুর মিউচুয়াল ফান্ড আছে। সঙ্গে এলআইসি মিউচুয়াল ফান্ড, জিআইসি মিউচুয়াল ফান্ড, এদেরও এন্ট্রি হয়। পাবলিক সেক্টর হর্ষদ মেহতা কেসের পর সেবির এন্ট্রি হয়, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এবং মিউচুয়াল ফান্ডের যে কন্ট্রোলিং অথরিটি বা রেগুলেশনটা থাকে, এটা আইডিবিআইয়ের কাছ থেকে শিফট হয়ে যায় সেবির হাতে। 1993-তে প্রাইভেট সেক্টর মিউচুয়াল ফান্ডের যাত্রা শুরু হয়। সেক্ষেত্রে আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলো আসতে থাকে। পরবর্তীতে নিপ্পন আসে, অনেকেই আসে। রাইট নাও যদি বলি, প্রায় 45 এমসিস আছে, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, যারা মিউচুয়াল ফান্ড পরিচালনা করে। মিউচুয়াল ফান্ড তো মূলত একটা ট্রাস্ট, কিন্তু এর যে অপারেশনাল প্রসেস আছে, ডিস্ট্রিবিউশন প্রসেস আছে, এটা দেখে হচ্ছে একটা কোম্পানি যার নাম হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এখনো যে মিউচুয়াল ফান্ড পরিচালিত হয় সেটা পরিচালনা করে সেবি, এবং এটা পুরো রেগুলেটেড হয় সেবি মিউচুয়াল ফান্ড অ্যাক্ট 1996 দ্বারা। মিউচুয়াল ফান্ডের জার্নি তো শুরু হয়েছিল 1964-এ। এভাবে চলতে চলতে 2014 সালে মিউচুয়াল ফান্ডের যে টোটাল ইন্ডাস্ট্রি এউএম রয়েছে, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে, এটা প্রথমবার 10 ট্রিলিয়ন টাচ করে 2014-তে। 1964 থেকে জার্নি শুরু। স্বাভাবিক, পাবলিক তখন কম জানতো, আমাদের মতো ছোট ছোট সিটিজ গুলোতে তো লোকে জানতোই না মিউচুয়াল ফান্ড কি জিনিস, এবং প্রপার রেগুলেটরও ছিল না প্র্যাকটিক্যালি স্পিকিং। তো সেবি আসার পরে রেগুলেশন অনেক স্ট্রং হয়, এবং ধীরে ধীরে পাবলিকের ট্রাস্ট বাড়ে এবং পাবলিক ইনভেস্টমেন্ট স্টার্ট করে। 2014 থেকে 2017-তে আস্তে আস্তে এটা 20 ট্রিলিয়ন হয়। 2017 থেকে 2020-তে এটা 30 ট্রিলিয়ন হয়। আর লাস্ট 5 বছর যেখানে মিউচুয়াল ফান্ডে প্রচুর কাজ হয়েছে, এমফি, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া যারা রয়েছেন, এই এমফি প্রচুর পরিমাণে অ্যাড, প্রমোশন এগুলোতে আসে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন টিভির মাধ্যমে, মানে নিউজ চ্যানেলের মাঝখানে, পোস্টের মাঝখানে এমফির অ্যাড শুরু হয়, মানে মিউচুয়াল ফান্ড সাইয়ে বলে যে অ্যাডটা দেখতে পায় সেগুলো শুরু হয়। এবং সঙ্গে ডিসক্লেমারও থাকে, মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, প্লিজ রিড অল দ্য অফার ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। মানে মিউচুয়াল ফান্ডকে জেনে বুঝে তবেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। তো এই যে ব্যাপারগুলো আসে, এগুলোতে মার্কেটে অ্যাওয়ারনেস বাড়ে, প্রচুর পার্টিসিপেশন বাড়ে, বিভিন্ন অনলাইন মাধ্যম আসে,
সবকিছু মিলিয়ে মিউচুয়াল ফান্ডের যে ইউএম ছিল, যেটা 2020-তে গিয়ে 30 ট্রিলিয়ন টাচ হয়েছিল, সেটা 75 ট্রিলিয়ন টাচ করে 31শে জুলাই 2025 সালে। তো আমি যখন কোনো একটা প্রোডাক্টকে খুঁজছি, যখন তার হিস্ট্রি জানতে চাইছি, তখন আমাকে মনে রাখতে হবে ভারতবর্ষে মিউচুয়াল ফান্ড 60 বছরের বেশি পুরনো, ওয়ার্ল্ডে মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট প্রায় 100 বছরের পুরনো। তো নতুন কোনো কনসেপ্ট না যে আদৌ চলতে পারবে কিনা, আদৌ সার্ভাইভ করবে কিনা, এরকম কোনো ব্যাপার নেই। মিউচুয়াল ফান্ডে প্রচুর চেঞ্জেস এসছে এবং আরো আগামী দিনে চেঞ্জেস হবে, কারণ চেঞ্জ নর্মাল। যেরকম যেরকম মার্কেট ডাইনামিক্স চেঞ্জ হবে, লোকের লাইফস্টাইল চেঞ্জেস হবে, লোকের এক্সপেকটেশন চেঞ্জেস হবে, সেই হিসাবে নতুন নতুন প্রোডাক্টের এন্ট্রি হবে এবং নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশন আসবে। সেগুলো টাইম টু টাইম জানতে পারা যাবে। বাট যেটা প্রসঙ্গ তুললি আর কি, হিস্ট্রিটা জানা, তো হিস্ট্রিটা এরকম, তো একটা লং হিস্ট্রি রয়েছে। সো বিশ্বাসযোগ্যতা ডেফিনেটলি ওভার এ পিরিয়ড অফ টাইম অ্যাচিভ হয়েছে। তো ইনভেস্ট করা যেতে পারে, মানে কেউ বুঝে যদি ইনভেস্ট করে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ হিস্ট্রি সাপোর্ট করে যে না, এত বছর ধরে কনসিস্টেন্টলি প্রোডাক্টটা মার্কেটে আছে এবং যদি কিছু প্রবলেম অ্যারাইজ করে সঙ্গে সঙ্গে দেখা যায় সেবি স্টেপিং করে এবং নেসেসারি চেঞ্জেস গুলো নিয়ে আসে। পৃথিবীতে 100 বছর এবং ভারতবর্ষে 60 ইয়ার্স দিয়ে আমাদের এটা চলছে। একদম।